বৃষ্টির কবলে সারা দেশ, রাজধানীতে রাতভর থেমে থেমে বর্ষণ। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধসে 5 শিশুর মৃত্যু। চট্টগ্রামে প্রাণ গেল 2 জনের। ভারী বৃষ্টিতে 4 বিভাগে বন্যার শঙ্কা। বিশ্ববাজারের প্রভাবে দাম বাড়ে দেশে, দর নেমে এলো, কমে না তেলের দাম। হুট করে দাম না বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। খাদ্য সহায়তার চাল আত্মসাতের অভিযোগ নেত্রকোনার খালিশাউর ইউপির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে। লিখিত অভিযোগ দিয়েছেন পরিষদের একাধিক সদস্য। লক্ষ্মীপুর সদর হাসপাতালে দালাল চক্রের হাতে জিম্মি রোগী ও স্বজনরা। ব্যবস্থা নেওয়া হবে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, পাল্টাপাল্টি হামলার পর ঘোষণা ট্রাম্পের। নিরাপত্তা রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তেহরান। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছি হিমাদ্রি রাহা। দেশ পড়েছে বৃষ্টির কবলে। রাজধানীতে রাতভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। এদিকে দেশের 4 বিভাগের কয়েকটি নদীর পানি বৃদ্ধিতে আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে 4 দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ 24 ঘন্টায় 200 মিলিমিটার ছাড়িয়ে গেছে। বুধবার চট্টগ্রামে 24 ঘন্টায় 394 মিলিমিটার বৃষ্টি হয়। পরিস্থিতি চলতে পারে শনিবার পর্যন্ত। এর প্রভাবে এরই মধ্যে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি বেড়ে গেছে। বৃষ্টিতে কিছু নদীর পানি আরও বাড়তে পারে। তিস্তা নদী আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে। একই সঙ্গে সুরমা, কুশিয়ারা, গোমতী, মুহুরী, ফেনী, সাঙ্গু, মাতামুহুরী, দুধকুমার, ধরলা সহ কয়েকটি নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা আছে। এদিকে সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে দেশের বাজারে তা বাড়াতে সময় লাগে না এক মুহূর্ত, কিন্তু কমলে তা কার্যকরে দেখা যায় চরম ধীরগতি। এপ্রিলে রেকর্ড দাম বাড়ানোর পর আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের ভোক্তারা সুফল পাননি। বিশেষজ্ঞরা বলছেন, হুট করে অস্বাভাবিক দাম বাড়লে ভোক্তার উপর চাপ সৃষ্টির পাশাপাশি মূল্যস্ফীতিকে উস্কে দেয়। তাই হুট করে দাম না বাড়িয়ে নির্দিষ্ট মার্জিনের মধ্যে বাজারভিত্তিক ব্যবস্থা চালুর পরামর্শ তাদের। দেশের 90% বেশি জ্বালানি তেলের চাহিদা মেটানো হয় আন্তর্জাতিক বাজার থেকে আমদানির মাধ্যমে। ফলে বৈশ্বিক বাজারে ওঠানামার প্রভাব সরাসরি পড়ে দেশের বাজারে। তবে অভিযোগ রয়েছে, দাম বৃদ্ধির ক্ষেত্রে সরকার যতটা তৎপর, কমানোর ক্ষেত্রে ঠিক ততটাই উদাসীন। এখন যেহেতু আন্তর্জাতিক বাজারে হচ্ছে তেলের দামটা আপনার কমে গেছে, তো সরকারের উচিত ওইভাবেই তেলের দামটা কমায় নেওয়া। অনেক কাস্টমার বলে যে তেলের দাম তো বিশ্ব বাজারে কমছে, আপনারা কেন কমান না? আমরা বলি এটা সরকার জানে, এটা সরকার কমালে আমরা কমাই দেবো। তেলের দামটা নিয়ন্ত্রণে থাকলে দ্রব্যমূল্যের দামও নিয়ন্ত্রণে থাকবে, আমাদের চলাফেরাটাও স্বাভাবিকভাবে করা যাবে। চলতি বছরের 18 এপ্রিল বিশ্ববাজারে দাম বৃদ্ধির কথা বলে লিটারে 1 লাফে 15 থেকে 20 টাকা বাড়ানো হয় ডিজেল, অকটেন সহ সব ধরনের জ্বালানির দাম। তবে পরবর্তীতে বিশ্ববাজারে দাম কমে এলেও দেশের বাজারে তা কমানো তো হয়নি, উল্টো জুন মাস থেকে অকটেনের দাম লিটারে আরও 5 টাকা বাড়িয়ে করা হয়েছে 145 টাকা, যা চলতি মাসেও বহাল রয়েছে। নীতি নির্ধারকদের এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট অর্থনীতিবিদরা। তাদের মতে, হুট করে দাম বাড়ালে উৎপাদন খরচ ও পরিবহন ভাড়া বেড়ে যায়, আর এর সরাসরি প্রভাব পড়ে নিত্যপণ্যের বাজারে। জ্বালানির সাথে সংশ্লিষ্ট যে জায়গাগুলো রয়েছে সে সমস্ত বিভিন্ন জায়গায় কিন্তু সুযোগ রয়েছে, কিন্তু কৃচ্ছ্রতা সাধনের এবং অর্থ সাশ্রয় করার বড় ধরনের সুযোগ রয়েছে, এবং সেই জায়গাগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের ওই জ্বালানি তেলের উপরে যে চাপটা, সেই চাপটা কিন্তু কমে আসবে। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক সংকটে আন্তর্জাতিক বাজারে দাম হুটহাট ওঠানামা করায় হঠাৎ করে দেশের বাজারে তা পুরোপুরি সমন্বয় করা কঠিন। খুব বেশি বাড়া কমার মধ্যে না, যে মোটামুটি একটা মার্জিনে যদি আমরা রাখতে পারি, যে খুব বাড়লেও খুব বেশি বাড়বে না, কমলেও
খুব বেশি কমলো না। এরকম একটা মার্জিনে রেখে তারপরে যদি আমরা আস্তে আস্তে বাজার ভিত্তিক ব্যবস্থাপনার দিকে যেতে পারি, সেটা হচ্ছে আসলে জাস্টিস করা। জ্বালানির দাম স্থিতিশীল রাখা ও ভর্তুকি কমাতে অপচয় ও চুরি বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের। একই সাথে তারা জোর দিচ্ছেন একটি প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা গড়ে তোলার উপর। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ভুয়া উন্নয়ন প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ ও দরিদ্রদের খাদ্য সহায়তা চাল আত্মসাতের অভিযোগ উঠেছে নেত্রকোনার খালিশাউর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়ার বিরুদ্ধে। লিখিত অভিযোগ দিয়েছেন পরিষদের একাধিক সদস্য, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। সম্প্রতি নেত্রকোনার পূর্বধলার খলিশাউর ইউনিয়ন পরিষদে ভুয়া প্রকল্পের নামে প্রায় ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ মিয়ার বিরুদ্ধে। ভূমি হস্তান্তর কর বাবদ আদায়কৃত রাজস্ব থেকে আসা বরাদ্দের অর্থ ব্যয়ের কোনো রেজুলেশন পরিষদ সদস্যদের না জানিয়ে উত্তোলন করা হয়েছে। প্রকল্পের সড়কে মাটি ভরাট করার কথা থাকলেও তা কাটা হয়নি, এমন অভিযোগও আছে। ১-১.৫ মাস ২ মাসের ভিতরে কোনো মাটি কাটা কাজ হয়েছে না। আপনার মাস ৩ মাস আগে হয়তো ওই যে বেকু দেয়া সাইডগুলো একটু সমান করছিল আর কি। মাঘ মাস সকালে সাতছি কানেডি চাচ্ছিয়া মাধ্যাহ্ন হালছি গাতা গুতা হয়েছে, এটির মধ্যে আমরা চলতে আমরা অসুবিধাও। আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটা আবেদন করছি এই 1% টাকা আত্মসাৎ প্রসঙ্গে। কোন পর্যন্ত বাস্তবায়ন না করে উনি টাকা তুলে নিয়ে গেছে, এই ব্যাপারে কাউকে কিছু বলে নাই। শুধু প্রকল্পই নয়, দায়িত্বে থাকাকালীন অতি দরিদ্রদের জন্য আসা বিডব্লিউবি কর্মসূচির কার্ড বিতরণের অনিয়মও করেছেন মাসুদ মিয়া, এমন অভিযোগও আছে। বিজেডি কার্ড লইয়া অনেক ঝামেলা আছে, নাম মিলে না, নাম মিললে ছবি মিলে না, অনেক চাউল যে কে নিতেছে এটাও আমি জানি নাই। সব কার্ড এখানে আইছে, পরে মাসুদে বলছি, পরে মাসুদে কইছে যে আমি সবগুলা কার্ড দিয়ে দিছি, এই সময় তাই চেয়ারম্যানই নাই। ৮ লক্ষ টাকা আমার ইউনিয়ন পরিষদে আসছে। প্রকল্প বাস্তবায়ন করার পর এই টাকা উত্তোলন করতে হয়, কিন্তু কিভাবে টাকা উত্তোলন করছে এটা এরকম কোনো প্রমাণাদি ইউনিয়ন পরিষদে কোনো রেজুলেশন নাই। যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন মাসুদ মিয়া। তার দাবি রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হয়রানি করা হচ্ছে। এটা ভুল বলছে, এটা ওরা আমার প্রতিহিংসামূলক ভাবে বলতেছে। আমি প্রকল্পগুলো আমি নিজেই দেখাবো, তারা যেটা বলছে কতটুকু সত্য মিথ্যা। প্রশাসকের সময় কার্ডগুলা বিতরণ করতে তখন তো আমি ছিলাম না, কার্ড একজনের কার্ড আরেকজনকে দিয়ে দিচ্ছি, যেগুলো সেগুলো আমি আবার তথ্য নিয়ে ফিরিয়ে দিচ্ছি। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যে 1% টাকা যেটি রয়েছে সেটি যদি অন্য জায়গায় খরচ হয়ে থাকে বা অবৈধভাবে খরচ হয়ে থাকে, এই বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আমরা ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছি। সেই কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সরকারি অর্থ ও খাদ্য আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর সদর হাসপাতালে দালাল চক্রের দৌরাত্মে জিম্মি রোগী ও স্বজনরা। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের এসব দালালের খপ্পরে পড়ে অনেকে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিন নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় ১২০০ থেকে ১৫০০ রোগী চিকিৎসা সেবা নিতে যান লক্ষ্মীপুর সদর হাসপাতালে। হাসপাতাল জুড়ে সক্রিয় দালাল চক্রের দৌরাত্ম্য। সেবা নিতে গিয়ে তাদের খপ্পরে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। এমনই একজনকে দেখা গেছে রোগীদের একটি নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠাতে নানা চেষ্টা চালাচ্ছেন। এছাড়া চিকিৎসকদের চেম্বারের সামনে কিছু ব্যক্তিকে রোগীর চিকিৎসাপত্রের ছবি তুলতে দেখা যায়। ডিবিসি নিউজের ক্যামেরা দেখে তারা দ্রুত সটকে পড়ার চেষ্টা করেন। পরিচয় দেন ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে। ভিজিট করে এই জন্য দেখতে হয় যে আমাদের কোনো প্রোডাক্ট ডাক্তারে লেখে কিনা, এই তো ভিজিট করার আছে, অনুমতি আছে। এদিকে চিকিৎসাপত্র দেখতে বাধা দেয়ায় রোগীর স্বজনের ওপর হামলা ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে ফার্মেসি ও ওষুধ কোম্পানির প্রতিনিধির বিরুদ্ধে। নিচে আসার সময় একটা ছেলে আমারে সিঁড়ির মধ্যে আমার হাত চাবি ধরে বলতেছে আমি ওর এটা দিতাম, ওইটা দেখবে। একটু দূরে যাওয়ার পরেও আমার গালিগালাজ করে। একটা ছেলে আমার পিছন থেকে জড়ায় ধরে সিঁড়ির মধ্যে চাইছে, ও আমার হাত থেকে মোবাইলটা ভেঙে ফেলে। রোগীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সহ আছে নানা অভিযোগ। সরকারি সেবা যারা নিযুক্ত আছে ওনাদের কিছু কিছু লোকের যে আচার ব্যবহার, এটা আমরা ওনাদের কাছে সরকারি সাধারণ মানুষ হিসেবে কখনো কাম্য করি না। যারা আগুন গোপনে টাকা দিবে তাদের ভিতরে সকালে ঢুকে দিবা, সিরিয়ালে যারা দাঁড়া থেকে
এগুলো কোনো কার্যকলাপ নেই। 4-5 রোগী আমাদেরকে সিরিয়ালে রাখি, ডাক্তার সাহেব উনি বাইরে চলে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। রোগীর অভিযোগ দিতে বলেন যে উনি রোগীর কাছ থেকে হয়তো কমিশন নিছে, অথবা যে ব্যাপারগুলো বলছে উনি রোগীরে বলেন কোন অভিযোগ দিতে, আমরা প্রশাসনিক ব্যবস্থা নিব। দালালদের বিরুদ্ধে প্রমোনে মিটিং এবং আইন শৃঙ্খলা মিটিং এ আমি ওখানে বলেছি জেলা প্রশাসক মহোদয়, পরিষদ মহোদয়, ঠিক আছে, ব্যবস্থা নেওয়ার জন্য। এর আগে কিন্তু অভিযানের মাধ্যমে 4 জনকে তারা গ্রেপ্তার করে ব্যবস্থা নিচ্ছে। সেবা প্রত্যাশীদের ভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা। ডিবিসি নিউজ ডেস্ক। কমিটি ছাড়াই চলছে চট্টগ্রাম মহানগর যুবদলের কার্যক্রম। বিলুপ্তি প্রায় 2 বছর পার হলেও হয়নি নতুন কমিটি। সম্প্রতি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর নতুন করে আলোচনায় মহানগর যুবদলের নাম। এরই মধ্যে শীর্ষ পদ পেতে কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন পদ প্রত্যাশীরা। পদ পেতে মরিয়া সাবেক ছাত্র নেতারাও। 2018 সালের 1 জুন মোশাররফ হোসেন দীপ্তিকে সভাপতি ও মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবদলের 5 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। একই বছরের অক্টোবরে 231 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। 2024 সালের সেপ্টেম্বরের শেষের দিকে কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। এরপর 2025 সালের জানুয়ারিতে আহ্বায়ক ও সদস্য সচিব পদে আগ্রহীদের রাজনৈতিক বৃত্তান্ত জমা নেওয়া হয়, যেখানে আবেদন করেন প্রায় অর্ধশতাধিক নেতা। সাক্ষাৎকার নেওয়া হলেও 1 বছর 3 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও নতুন কমিটি ঘোষণা করা যায়নি। এতে হতাশা তৈরি হচ্ছে পদ প্রত্যাশীদের মাঝে। কেন্দ্রের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা যারা দীর্ঘদিন আমাদের রাজপথে যারা পরীক্ষিত যে নেতাকর্মীরা রয়েছেন, সেই হিসেবে আমি চাই শিক্ষিত, মার্জিত এবং সৎ নেতৃত্ব যেন আসে। কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এমন কিছু লোক মিছিল করছে যারা ধরেন কোনো জায়গায় দেখছে যে কিশোর গ্যাং অথবা এরকম ধরে আওয়ামী লীগের আগে মিছিলে ছিল, এরকমও কয়েকজন এখানে ঢুকে যাচ্ছে। তো এটি চেইন আপ আমাদের একটা কমিটি হয়ে যায়, তাহলে এগুলো থাকবে না। নতুন কমিটির শীর্ষ পদে আলোচনায় আছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি HM রাশেদ খান, যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন ও শাহেদ আকবরের নাম। দৌড়ে আছেন সাবেক ছাত্র নেতারাও। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সৈয়দ রাজিবুল হাসান রানা সহ বেশ কয়েকজন সাবেক ছাত্র নেতার নাম রয়েছে আলোচনায়। আমরা ছাত্রদলের রাজনীতির পরবর্তীতে গিয়ে আমরা আজ পর্যন্ত একটি পরিচয় চাই, যেখানে দল আমাদেরকে পরিচয় দিবে, সাংগঠনিক কাজ করার অনেক সুযোগ সুবিধা সৃষ্টি করে দিবে। যারা সাবেক ছাত্র নেতা আছে তাদেরকে তাদের ইমেজ, তাদের সাংগঠনিক দক্ষতা এবং অভিজ্ঞতাকে প্রাধান্য দিবেন। যারা রাজপথে ছিল, জিয়া পরিবারের সাথে সাথে বাংলাদেশ জাতীয় দল বিএনপির আদর্শকে তারা ধারণ করে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে যারা লড়াই করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে মূল্যায়ন করে একটি শক্তিশালী কমিটি যাতে আমরা উপহার দেওয়া হোক। দ্রুত সময়ের মধ্যে কমিটি ঘোষণা হতে পারে। পাশাপাশি দলের সুনাম নষ্ট হয় এমন কাউকে দলে না ফেরানোর তাগিদ নেতাদের। তারেক রহমানের চিন্তার পরিকল্পনার যে বাংলাদেশ গড়া, সেই বাংলাদেশ গড়ার কর্মী হিসাবে যারা কাজ করতে পারবে, স্বচ্ছ ভাবমূর্তি যাদের আছে, তাদেরকে দিয়ে অতি দ্রুত সময়ে চট্টগ্রামে যুবদলের কমিটিটা হবে। দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বিএনপির এই অঙ্গ সংগঠন। তাই মামলা হামলার পাশাপাশি ত্যাগী ও পরিচ্ছন্ন নেতাকর্মীদের মূল্যায়নের দাবি তৃণমূলের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও মানিকগঞ্জ সদরের হাজারো বাসিন্দা দীর্ঘদিন ধরে ভুগছেন তীব্র পানির সংকটে। মাসের পর মাস বিল পরিশোধ করেও মিলছে না কাঙ্ক্ষিত পানি। এতে ভোগান্তিতে পৌরবাসী। মানিকগঞ্জ পৌরসভায় আবাসিক পানির গ্রাহক প্রায় ৭,৫০০। গত কয়েক মাস ধরে পানির তীব্র সংকটে ভুগছেন গ্রাহকরা। বান্দুটিয়া, সুরুন্ডি, পশ্চিম দাসরা এলাকায় দিনের পর দিন কল খুলেও মিলছে না পানি। কোনো কোনো এলাকায় আবার সামান্য সময়ের জন্য এলেও প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। পানির অভাবে রান্না, গোসল, কাপড় ধোয়া সহ ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। ক্ষুব্ধ বাসিন্দারা বাধ্য হয়ে বিকল্প উৎস থেকে পানি সংগ্রহ করছেন। মানিকগঞ্জ পৌরসভার প্রায় সব এলাকায় মানুষের পানির সমস্যা ব্যাপক হারে দেখা দিছে। খালি পানির সমস্যা না, বিভিন্ন সমস্যায় সবার অসুবিধায় আছি আমরা পৌরবাসী। 4-5 মাস ধরে 1 ফুটটা পানি পাই না, সেই যে প্রত্যেক মাসে 350 করে টাকা দিতেছি। কি বলের পানি, এগুলো খাওয়া যায় না, আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। মানুষের বাচ্চা আছে 1 কলস করে 2 কলস করে পানি না খাইতেছি, এইভাবে আমাদের জীবন চলে না। পৌর কর্তৃপক্ষ পরিস্থিতির জন্য পানি শোধনাগারের উৎপাদন সক্ষমতা কমে যাওয়া এবং পুরনো সরবরাহ লাইনের বিভিন্ন ত্রুটির কথা বলছে। পানি সরবরাহ অবকাঠামোগত সমস্যা রয়েছে,
পর্যাপ্ত নলকের অভাব রয়েছে, পানির যে লাইনগুলো সংস্কারের বিষয় রয়েছে, দীর্ঘদিন এগুলো সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে গেছে। নতুন বড় একটি নলকূপ স্থাপনের জন্য আমরা ইতিমধ্যে টেন্ডার দিয়েছি, সেটার কাজ দ্রুতই শুরু হয়ে যাবে। তো এটা যদি আমরা দ্রুততম সময়ের ভিতরে বাস্তবায়ন করতে পারি এই প্রকল্পটি, তাহলে পানির সমস্যা অনেকটাই কমে যাবে। কর্তৃপক্ষ দ্রুত সমাধানের আশ্বাস দিলেও কার্যকর ব্যবস্থা কবে নাগাদ বাস্তবে সুফল দেবে সেই প্রশ্ন পৌরসভার বাসিন্দাদের। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ফেলার ডাম্পিং স্টেশন নিয়ে ভোগান্তিতে নগরঘাটা ইউনিয়নের বসুন্ধরা আবাসিক এলাকার 4 শতাধিক পরিবার। জনবসতিপূর্ণ এলাকাটিতে বাড়ছে মশা মাছির উপদ্রব। নানা রোগের সঙ্গে লড়াই করছেন সেখানকার বাসিন্দারা। 1869 সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা পৌরসভার 9টি ওয়ার্ডের 2 লাখেরও বেশি বাসিন্দার বর্জ্য ফেলা হয় ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে। ফলে দিন দিন বসবাসের অযোগ্য হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। এলাকাবাসীর নিত্যসঙ্গী হয়ে উঠেছে ডায়রিয়া, ম্যালেরিয়া সহ নানা রোগ ব্যাধি। পাশেই জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি। নিয়মিত ময়লা ফেললেও কোনো মেডিসিন ব্যবহার না করায় প্রচণ্ড দুর্গন্ধে শিক্ষার্থীদেরও পোহাতে হচ্ছে দুর্ভোগ। এছাড়া বৃষ্টি হলে অসুবিধা হচ্ছে চলাফেরায়ও। এখানে আমরা ঠিকভাবে বসবাস করতে পারি না, খেতে পারি না, খেতে গেলে প্রচণ্ড দুর্গন্ধ, আমরা খেতেও পারি না। দুর্গন্ধ, বৃষ্টির সময় এখানে এত পচলার গন্ধ হয়, এই পানির কারণেই মশা মাছি আর ছেলেপিলির রোগ ব্যাধি ছাড়াইতেছে না। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে এই ময়লাটার জন্য উঠাই নিয়ে অন্য কোথাও নিয়ে যায়। এদিকে পরিবেশের ক্ষতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমরা ওইখানে আধুনিকীকরণের যে একটা ব্যবস্থা নিচ্ছি। এছাড়া ক্লিনিক্যাল বর্জ্যগুলো সম্পূর্ণ আলাদাভাবে ক্লিনিক অ্যাসোসিয়েশন তারা আলাদাভাবে জায়গা কিনে মেশিন ক্রয় করে তারা তাদের এই বর্জ্যগুলো সেগ্রিগেশনের ব্যবস্থা করছে। নির্দিষ্ট স্থানে ফেলার ফলে যদি সাধারণ মানুষ দুর্ভোগের কারণ হয়, তাহলে সাধারণ মানুষ এই বিষয়টা লিখিত অভিযোগ আকারে আমাদেরকে জানাবে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ডিসকাস করব, জানি বিষয়টা নিয়ে একটু সমাধান করা যায়। শিগগিরই বর্জ্য অপসারণ ব্যবস্থার উন্নতি ও নিরাপদ পরিবেশ তৈরির দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ফরিদপুরে পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় পচন ও বাজার মূল্য না পাওয়ায় লোকসানে পেঁয়াজ চাষিরা। অনেকে পেঁয়াজ বিক্রি করতে না পেরে ফেলে দিচ্ছেন পুকুরে কিংবা নদীতে। কৃষি অধিদপ্তর বলছে, হঠাৎ বৃষ্টি ও সঠিক নিয়মে সংরক্ষণ না করার কারণেই এবছর তুলনামূলক বেশি নষ্ট হয়েছে এ ফসলটি। পেঁয়াজ উৎপাদনে সারা দেশে দ্বিতীয় অবস্থানে ফরিদপুর। দেশের চাহিদা মেটানোর ক্ষেত্রে যুগ যুগ ধরে বড় ভূমিকা পালন করে আসছে এখানকার পেঁয়াজ। সদর উপজেলার পাশাপাশি নগরকান্দা, সালথা ও ভাঙাতেও পেঁয়াজের আবাদ হয় বেশি। এবছর জেলায় ৮৭,৫০০ হেক্টর জমিতে ৮ লাখ মেট্রিক টন পেঁয়াজ চাষ হয়েছে, যা গেল বছর থেকে ৫,০০০ হেক্টর বেশি। কৃষকদের অভিযোগ, স্থানীয় বাজারে মিলছে না ভালো দাম, অন্যদিকে সংরক্ষণে নেই পর্যাপ্ত ব্যবস্থা। এ কারণে পচে গেছে বেশিরভাগ পেঁয়াজ। বিক্রি করতে না পেরে নষ্ট পেঁয়াজ ফেলে দিচ্ছেন নদী, পুকুর এবং রাস্তায়। ভয়াবহ লোকসানের মুখে তারা। আমরা অনেক পেঁয়াজ ফেলাই দিচ্ছি, বুঝছেন, তারপর যে ভালো পেঁয়াজটা ও পেঁয়াজটা আমরা দাম দিতেছে না, 800, 850, 900। এতে আমরা কৃষক শেষ। যে পরিমাণে খরচ করা হয়েছে সেই পরিমাণে আমরা দামটা পাইতেছি না। ম্যাক্সিমাম পেঁয়াজি পছন্দ হয়ে গেছে। ম্যাক্সিমাম 100 জন কৃষক থাকলে 60 জন কৃষকের পেঁয়াজি পছন্দ হয়ে গেছে। তবে কৃষি বিভাগ বলছে, এ পর্যন্ত ৪,৬৩০টি এয়ারফ্লো মেশিন দেওয়া হয়েছে এ জেলায়, যার মাধ্যমে ৪৭,০০০ মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হয়েছে। হঠাৎ বৃষ্টি, অতিরিক্ত সার ব্যবহার আর সঠিক নিয়মে গ্রেডিং না করে সংরক্ষণের কারণেই এবছর তুলনামূলক বেশি নষ্ট হয়েছে। যেহেতু পেঁয়াজ এটা উৎপাদন মৌসুমে এবার বেশি পেঁয়াজ উৎপাদন হয়েছে, আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি পেঁয়াজটিকে যদি সংরক্ষণ করা যায়, বিশেষ করে ব্লোয়ারে বলেন বা অন্য কোনোভাবে যদি সংরক্ষণ করা যায়, তাহলে 2-3 মাস পর এখান থেকে তারা একটা হয়তো ভালো মুনাফা অর্জন করতে পারবে। কৃষক বান্ধব সরকার বর্তমান যে কাজটি করছেন সেটি হচ্ছে কৃষকদেরকে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করছেন। পাট ও পেঁয়াজ উৎপাদন করে জীবিকা নির্বাহ করে কৃষি নির্ভরশীল জেলাটির চাষিরা। কৃষকদের রক্ষায় বাজার মূল্য নিশ্চিত ও সংরক্ষণে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। টানা দ্বিতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। দাঁত ভাঙার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরানও।
মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই অভিযানের লক্ষ্য হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলে হুমকি সৃষ্টি করতে পারে এমন ইরানি সামরিক সক্ষমতা দুর্বল করে দেয়া। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, বাণিজ্যিক জাহাজে ইরানের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে জাহাজে নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর সামরিক পদক্ষেপ নেবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধের চেষ্টা করলে কঠোর সামরিক জবাব দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দর আব্বাস, সিরিক, জাস্ক ও চাবাহার সহ দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের পক্ষ থেকে হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চিরনিদ্রায় শায়িত হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ জন্মভূমি মাশহাদে সম্পন্ন হবে তার দাফন। এর আগে ইরান ও ইরাকে শেষ বিদায় জানাতে ঢল নামে লাখো মানুষের। তবে সবচেয়ে বেশি আবেগ ছড়িয়েছে তার কফিনের পাশে রাখা 14 মাস বয়সী নাতনির ছোট্ট কফিনটি। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে শেষ বিদায় জানানো হয় প্রিয় নেতাকে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা থেকে ইরাকের নাজাফ, শোক আর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। তবে শোকের মাঝেও সবার নজর কাড়ে খামেনির কফিনের পাশে রাখা 14 মাস বয়সী নাতনির ছোট্ট কফিন। নিহত পরিবারের সদস্যদের পাশে শিশুটির কফিন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। আমার প্রিয় নেতাকে বিদায় জানাতে এসেছি। আমি কখনো ভাবিনি এমন একটি দিন দেখতে হবে। 14 মাসের শিশুর কফিনটিও আমাকে দেখতে হবে, তা আমি ভাবতেও পারিনি। শোকের পাশাপাশি তেহরানের রাজপথে দেখা যায় ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রতিশোধের স্লোগানে মুখরিত জনতার মাঝে প্রিয় নেতাকে বিদায় জানিয়ে আবেগাপ্লুত হন শীর্ষ কর্মকর্তারাও। তেহরান থেকে কম, এরপর প্রতিবেশী ইরাকের নাজাফ ও কারবালা ঘুরে আজ জন্মশহর মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় এখানেই চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের এই সর্বোচ্চ নেতা। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।